দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসির কাছে। ভাই আবার ফিরলাম আপনার কাছে। গান নিয়ে অনেক গল্প হবে, অনেক গল্প শুনবো, কিন্তু শুরুটা একটা গান দিয়ে করতে চাই। রাশেদ রানার কথা এবং আমার সুরে একটু গাইছি, শেয়ার করছি। শুনি। মন পাখি তুই যারে উড়ে যা, শিকল ছিঁড়ে আমায় ফেলে যারে উড়ে যা। মন পাখি তুই যারে উড়ে যা, শিকল ছিঁড়ে আমায় ফেলে যারে উড়ে যা। অচিনপুরের মায়াবী পাখি দুই নয়নে কত কাঁদাবি, ভালোবাসায় কলিজা পুড়ে হইল রে কয়লা। মন পাখি তুই যারে উড়ে যা, শিকল ছিঁড়ে আমায় ফেলে যারে উড়ে যা। ভীষণ সুন্দর, সকালটাই সুন্দর হয়ে গেল। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে সম্প্রতি বিশ্ব মা দিবস গেল এবং বিশ্ব মা দিবস উপলক্ষে আপনার একটি গান রিলিজ হয়েছে আমাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের সাথে। নিঃসন্দেহে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা প্রাপ্তি। কেমন লেগেছে কাজ করতে? আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, কারণ শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশের শুধু নয়, উপমহাদেশের একজন জীবন্ত কিংবদন্তি শিল্পী এবং শিল্পী ব্যক্তিত্ব আমাদের রুনা লায়লা ম্যামের সাথে আমার এই গানটি রিলিজ হয়েছে, যেটা আমি আসলে স্বপ্নে দেখতাম ছোটোবেলা থেকে হয়তো গান করব, বাট আমার সুরে ম্যাম আমার সাথে ডুয়েট গাইবেন, দ্বৈত গান করবেন, এটা আসলে সত্যি ভাগ্যের। একজন সঙ্গীত শিল্পীর জীবনে যে সাধনাটা, সেই সাধনাটা আমি ইয়াংদের মধ্যে যদি বলি, বাংলাদেশেই প্রথম ম্যাম আমার সাথে গিয়েছেন। এটা আমি সত্যি কি বলবো, আবারও বলি, বারবারই বলছি যে ভাগ্যের। তো যাই হোক, আমার এই স্বপ্নটা সত্যি হোক এবং আরও সামনের দিনগুলো যেন আরও ভালো ভালো গান আমি দিতে পারি। রুনা লায়লা ম্যাম আমাকে এই আশীর্বাদটাই করেছেন। আচ্ছা, তো ম্যামের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? মানে এমন হচ্ছে কি যে একটু ভয়ে ভয়ে ছিলেন, ম্যাম কেমন হবে, তার সাথে আসলে সিংটা কিভাবে করবে, বা আপনার সুর করার ক্ষেত্রে সেই ডিরেকশনটা আপনি কতটুকু কিভাবে দিতে পারবেন? ভয় তো অবশ্যই, ভেতরটা আসলে স্টুডিওতে যখন রেকর্ডিং চলে, রেকর্ডিংয়ের সময় আমি মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছিলাম এবং আমি খুব ইমোশনাল ছিলাম, আই ওয়াজ ক্রাইং অবশ্যই। আর শুটিং সেটে ম্যাম নিজেও আমি দেখেছি ইমোশনাল হয়ে পড়েছে, এবং রেকর্ডিস্ট হিসেবে যিনি ছিলেন ফুয়াদ নাসির বাবু স্যার, সবাই ইমোশনাল হয়ে পড়েছিলেন। ইভেন রিপন খান স্যার, যিনি মিউজিক করেছেন। এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আর এস ওয়ার্ল্ড নতুন একটা ইউটিউব চ্যানেল, আলামিন জমাদার সবুজে আমার ছোট ভাই, ওর লেখা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমি বলবো এটা আমার চরম একটা জীবনের অভিজ্ঞতা, এবং সেটা আমার সঙ্গীত জীবনের অ্যাচিভমেন্ট, এবং অনেক কিছু শিখতে আরো সাহায্য করবে। ছিল এক্স্যাক্টলি, আমিও সেটাই বলতে চাচ্ছিলাম, অনেক কিছু শেখা হয়েছে। আচ্ছা, এই গানটি নিয়ে প্রস্তুতি কবে থেকে চলছে? বেশি দিনের নয়, গানটি অনেক জায়গায় সুর আরোপ করা হয়েছে অনেকের দিয়ে, আমি নাম না বলি। তো কোম্পানি যিনি, তার গানটি পছন্দ হয়নি আর কি সুর। বেসিক্যালি সুরের উপর হচ্ছে কম্পোজিশন নির্ভর করে, মিউজিক কম্পোজিশন। সুর যদি ভালো হয়, তো আমি বলছি না যে আমার সুর ভালো হয়েছে, আমার তার কাছে ভালো লেগেছে, এবং সত্যি কথা বলতে ম্যামও পছন্দ করেছেন, যে কারণে গানটি খুব স্বল্প সময়ে, উইদিন 1 মান্থ এরকম হয়ে গেল আর কি। রুনা লায়লা ম্যাম তো খুব খুঁতখুঁতে গানের ব্যাপারে, পছন্দ না হলে তো কাজ করার কথা না। নিঃসন্দেহে ভালো কাজ করেছে। তো এটা তো উপরওয়ালার ফয়সালা, আসলে আমি কিছুই না অ্যাকচুয়ালি এখানে। আচ্ছা, এটা তো মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়েছে। জি, তো মিউজিক ভিডিওর গল্পটা কিভাবে সাজানো হচ্ছে বা লিরিকটা কেমন যদি একটু? এখানে সত্যিকার অর্থে গানটির শিরোনাম হচ্ছে এই না বৃদ্ধাশ্রম, কারণ গানটির একটা দর্শন আমি মনে করি। কারণ আমাদের যে সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের যে ব্যাপারটা, যে সন্তান এরা করে, যে হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে একটা বয়সে। বেশিরভাগ দেখা যায় যে পারিবারিক জীবনে যে ভাঙনটা,
তো গানটার মধ্যে যে অ্যাফেকশন বিটুইন মাদার অ্যান্ড সন এরকম আর কি দেখা যায়, যে তার ছেলে রেখে আসছে বৃদ্ধাশ্রম, এবং বৃদ্ধাশ্রমে মায়ের যে আশ্বস্ততা যে আমি এখানে ভালো থাকবো, একদিন ইউ উইল কাম, হ্যাঁ, এরকম ব্যাপারটা বলা আছে গানের মধ্যে। ডায়লগ ধর্মী তো, যে আমি আমার সাংসারিক ঝামেলার কারণে, আমার পরিবারের যে কোনো একটা কারণে আমি তোমাকে রাখতে পারছি না আমার সংসারে, তো তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে গেলাম। তো তখন মা বলতেছে যে ঠিক আছে, আমি এখানে ভালো থাকবো, বাট মনে রেখো তুমি একদিন এখানে আসবা। খুব ইমোশনাল একটা গান, এবং হ্যাঁ, এবং প্রথম যিনি শুনবেন আমার মনে হয় আশা করছি ভালো লাগবে। একটা তো প্রত্যাশা ছিল যখন গানটা করলেন আপনি, একটা প্রত্যাশার জায়গা ছিল, তার কতটুকু আসলে, যদিও খুব বেশি দিন হয়নি রিলিজ হয়েছে, 12 তারিখে রিলিজ হয়েছে, তো সেই জায়গাটা কতটুকু আসলে পৌঁছেছে শ্রোতা দর্শকদের কাছে? সত্যিকার অর্থে এই ধরনের গান হচ্ছে আস্তে আস্তে মানুষের হৃদয়ে কাটে, আমি আমার কাছে যেটা মনে হয়। আর এটা কোনো ব্যবসায়িক বা বাণিজ্যিকমূলক কোনো গান নয়, আর আমরা সেটা মাথায় রেখেও করি নাই, কারণ হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য, টার্গেট হচ্ছে একটা মেসেজ দেয়া আর কি টু আওয়ার সোসাইটি, যে মানুষের মধ্যে সেই বোধটুকু তৈরি হোক। হ্যাঁ, তো আশা করছি যে তারপরে আস্তে আস্তে আমার এই বিভিন্ন জায়গায় আমি গাইছি এবং সবাই শুনছে এবং সবাই ভালো বলছে, এটা মানে অনেক বড় বিষয়। এই ধরনের গান তো অবশ্যই মানুষের মনে একটা ইমোশনালি কোনো কিছু প্রভাব ফেলবে। যেহেতু এই গানটা নিয়ে এত কিছু শুনলাম, খুব স্বাভাবিক গানটার দুটো লাইন আপনার কণ্ঠে শুনতে চাইব। ঠিক আছে, আমি গাইছি। জন্ম দিলে মাগো তুমি, করলে লালন পালন, শৈশব থেকে শিক্ষা দিলে গড়তে সঠিক জীবন। উচ্চ আশা মনটায় আমার করলো রে বিভ্রম, উচ্চ আশা মনটায় আমার করলো রে বিভ্রম, তাই তোমাকে রেখে গেলাম এই না বৃদ্ধাশ্রম, তাই তোমাকে রেখে গেলাম এই না বৃদ্ধাশ্রম। গানের কথাগুলো কি অদ্ভুত সুন্দর, এবং সুরটাও চমৎকার চমৎকার। থ্যাংক ইউ। গানটা কি ধরনের গান? এটা তো আধুনিক গান বলা যেতে পারে, আধুনিক লোক, মানে একটা স্যাড রোমান্টিক এরকম হতে পারে, ফিউশন করে করা এরকম কিছু একটা। আচ্ছা, এখন কি ধরনের গান নিয়ে আপনি বেশি ব্যস্ত আছেন? এখন বেশি করা হচ্ছে নাটকের গান, সলো গানও করেছি, অনেকগুলো সলো গান রয়েছে হাতে। আমার নিজেরও চ্যানেল রয়েছে, ওয়াসি, খায়রুল ওয়াসি নামে। আমার ব্যান্ড রয়েছে ওয়াসি উইং, এটা নিয়েও আমি প্রচণ্ড সুর করা, কম্পোজিশন করা, শো করা, ইভেন দেশের বাইরের শো রয়েছে কতগুলো, এগুলো নিয়ে প্রিপারেশন নিচ্ছি। সিনেমাতে প্লেব্যাক করেছি প্রায় 5টা সিনেমাতে, তার 2টি রিলিজ হওয়ার মধ্যে আর কি। একটা হচ্ছে সাইফুল মান্নু ভাই পরিচালিত অনাবৃত সিনেমাতে প্রায় 4টা গান গেয়েছি আমি। আর আরেকটা হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত নয়া মানুষ, যেটির কথা লিখেছেন হচ্ছেন আমাদের শহীদুল্লাহ ফরাইজি আঙ্কেল, এবং আমার সুর করা টাইটেল সং এটি আর কি সিনেমার। তো নিজের জন্য যখন গান লেখা এবং সুর করা হয়, এবং অন্যদের জন্য যখন গান লেখা এবং সুর করা হয়, কোনটাতে বেশি আরাম পান? মানে নিজের ভেতর থেকে ভালো লাগাটা বেশি? অবশ্যই নিজের জন্য যেটা করা হয়, কারণ আমার কথায় যতটা আমি সুর প্রকাশ করতে পারবো, প্রস্ফুটিত হবে, ততটা আরেকজনের জন্য ফিলটা যতটা ভালোভাবে পাওয়া যায় হয় না অ্যাকচুয়ালি। তারপর আমি চেষ্টা করি, আমি কখনো আমার গান চিন্তা করে আমি করি না, কারণ সুরকার কিন্তু কাইন্ডটা ডিরেক্টরও অবশ্যই, তার কারণ সে ডিরেকশন দিচ্ছে আসলে। এবং বেশিরভাগ গানের কম্পোজিশন আমার ডিরেকশনে হয়েছে, যতগুলো গান শ্রোতাপ্রিয়তা পেয়েছি আমি। যেমন এমনও গান রয়েছে যে অনেকেই এই গান শুনেছে, খুব খুব কম মানুষ আছে যে গান শুনেনি, যারা গান শুনে অ্যাকচুয়ালি, কিন্তু আমাকে চেনে না, আমার ভয়েস আমার শুনেছে, আমাকে দেখেনি। যেমন চলচ্চিত্রের গানে কি হতো আগে, আমরা দেখতাম যে অনেক সঙ্গীত শিল্পীর চেহারাটা খুব একটা পরিচিত না, কিন্তু ভয়েসটা পরিচিত। তো যখন স্ক্রিনে এসছেন, কিন্তু এখন যে জায়গাটা, এখন যে সময়টা, স্ক্রিনে আসা একটা শিল্পীর জন্য অবশ্যই দরকার, এবং সেটাই করছি। কারণ আগের গানই আমি কি করছি, আবার কভার করে আমার পেজে দিচ্ছি, এবং
একদিন দুদিনে অনেক অনেক সাড়া পাচ্ছি, সবাই বলছে আরে এই গান তো শুনেছি আমরা। যেমন পারিসা শিরোনামের গান যদি বলি, একদিনে 2 লাখ ভিউজ হয়েছে আমার পেজ থেকে। এটা আমি করতাম না আগে, কিন্তু এখন করি, ভালো লাগে থাকে করি। সবাই বলে যে আপনার গান আপনি কেন করেন না। এবং শিল্পীকে কিন্তু সমসাময়িক হতেই হয়। সত্যি তাই। আমি তো আমার আছে শিরোনামে যে গানটি, এটিও সেম। আরো অনেক গান রয়েছে যেগুলো করা হয়েছে। সম্প্রতি চোখলাল কিসে যে গানটি করা, শুধু এটাতে স্ক্রিনে ছিলাম সবাইকে নিয়ে, এবং নতুন একটা ট্রেন্ড আমি চেষ্টা করেছি যে আমরা সবাই একসাথে গাইলে কেমন হয়। তো আশা করছি যে আমি সবকিছু মিলিয়ে দেখলাম যে 870 মিলিয়ন ভিউজ হয়েছে এই গানটি। অনেক তো তাহলে সবকিছু মিলিয়ে, যেটা আমাদের জন্য, যেটা আমার জন্য অনেক বিশাল পাওয়া। আপনার এখন পর্যন্ত মৌলিক গানের সংখ্যা কতগুলো? রিলিজ যেগুলো হয়েছে এগুলো প্রায় 100 হয়ে গেছে। সবসময় দেখেছি আপনার গানগুলোর মধ্যে খুব বেশি দরদ থাকে, বা ভালোবাসা থেকে ব্যথা পাওয়ার যে বেদনা, সেই বেদনার একটা বহিঃপ্রকাশ থাকে। এটা কেন? আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে যে সুখ এবং দুঃখ থাকে, তো সেটার বহিঃপ্রকাশ হয় তার সৃষ্টিকর্ম। তো আমার যেটা মনে হয় যে আমি দুঃখ, গ্রিফ সাধনা করতে আমার পছন্দ হয়, ভালো লাগে। দুঃখবিলাসী মানুষ। হ্যাঁ, এবং সেটা হচ্ছে যে সেটা আনন্দ, অনেক আনন্দ যে দুঃখে প্রকাশ করা যায়, সেটা আমি আমার গানের মধ্যে থাকে, চেষ্টা করি আমি। এবং আমার কাছে খুব টাচি মনে হয় যে এটাই বেশি স্থায়ী মনে হয়। মানে শিল্পের সার্থকতা সেখানে যদি সেটা শ্রোতা দর্শকদের মনে দাগ কাটতে পারে এবং যোগাযোগ স্থাপন করতে পারে। সত্যি তাই। এবং সুর, স্যাড যে সুরটা আর কি, টিউনটা বেশি দাগ কাটে এবং অনেকদিন স্থায়ী হয়, আমার কাছে মনে হয় যেটা সত্যি তাই। প্রথম কবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সঙ্গীত শিল্পী হতে চান বা গান নিয়ে কাজ করতে চান? হ্যাঁ, আমি ছোটবেলায় থেকেই আমার মায়ের কাছে হাতে খড়ি, ক্লাস 2-1 যখন আমি আসলে সত্যি কথা বলতে পারি ভালো করে, আদো আদো কথা বলতে পারি, হাঁটি হাঁটি পাপা করে হাঁটতে শিখেছি। মা কি গান করতেন? মা প্রফেশনাল গান গাইতেন না, বাট মা গাইতে পারেন, মানে গানের চর্চার সাথে ছিলেন, এবং রেডিও শুনে শুনে তারপরে আস্তে আস্তে সেজু চাচা এরকম করে সায়ানট সঙ্গীত বিদ্যায়তনে সেখানে শেখা, এখন তো শিক্ষকতা করছি। তারপর হচ্ছে যে ইংরেজিতে অনার্স মাস্টার্স করে আমি ব্যাকগ্রাউন্ড আমি রাখি নাই, জব করেও করতে পারি নাই, সঙ্গীত আমাকে ঘরছাড়া করেছে। আচ্ছা, মা কি চেয়েছিলেন যে আপনি সঙ্গীত শিল্পী হন? অবশ্যই চেয়েছিলেন, এবং মায়ের এই মা বাবা উভয়ই চেয়েছিলেন আর কি, পরিবারের সবাই। আমাকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে যে তুমি কি হতে চাও, আমি সেটাই পেয়েছি। যে একটা শিশুর জীবনে যে বড় পাওয়া, যেটা আমি মনে করি যে পরিবার থেকে যে তুমি what you want to be in your life, বিশ্বাসটা থাকাটা খুব জরুরি। তো এই যে স্বাধীনতাটা, এই ছোটবেলা থেকে এই স্বাধীনতাটা একটা ফ্যামিলি যখন দিয়ে দেয়, তখন আর কিছু আমার মনে হয় যে লাগে না। এই যে এখন নাটকে কিন্তু একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে গানের ক্ষেত্রে, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? অবশ্যই আমি ভালো ভাবি, পজিটিভ ভাবি, সবাই কাজ করছেন, যারা নতুন আর সবাই কাজ করুক। আমি আরো 5-6 বছর আগে আমি শুরু করেছিলাম, এবং আমার শুরুটাই একটা দারুণ সাড়া পেয়েছি আমি আমার পারিসা গান দিয়ে। তো নাটকের গানও যে এরকম, নাটক থেকে যে এরকম ভাইরাল, যেটাকে বলে একটা ইংরেজিতে বলে ভাইরাল, সত্যি কথা ভাইরাল জনপ্রিয়তার মধ্যে জনপ্রিয়তাটা পাওয়াটা। তো এখন তো সবাই অনেক বড় বড় শিল্পী বাংলাদেশের যারা কাজ করছেন, নিয়মিত সিনেমায় যিনি গাচ্ছেন তিনি নাটকেও গাইছেন, এই যে ব্যাপারটা, এটা তো অবশ্যই ভালো একটা ক্ষেত্র বেড়েছে, বলা যায় প্ল্যাটফর্মের জায়গাটা বেড়েছে, এবং নাটকের মানও বেড়েছে ভালো। কিছু কিছু নাটক খুবই ভালো। আগে তো সিনেমাতে প্রচন্ড গান হতো, অনেক গান হতো, সিনেমাও বেশি ছিল, কিন্তু এখন তো ওই গানটা প্রয়োগ করা বা ব্যবহার করার জায়গাটা খুব মানে ছিল না, সলো গান ছাড়া। এখন যখন নাটক হয়েছে, তো স্ক্রিনে স্টোরির সাথে যখন গান শুনে, তখন আরো মনে গেঁথে যায় ব্যাপারটা, আরো বেশি হয়, তখন কোম্পানি কন্টেন্টটাও বেশি পায়। তো সেই ক্ষেত্রে একসাথে ভালো হচ্ছে। তো ব্যস্ততম সময়টা আপনি দারুণভাবে উপভোগ করছেন, এবং সামনেও আসলে আরো অনেক ভালো ভালো কাজগুলো আমাদেরকে দিয়ে যান, সেটাই প্রত্যাশা থাকবে আপনার কাছে। শুদ্ধ বাংলা গানের সাথে আছেন, এভাবেই থাকবেন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সব শেষে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাইবো আমরা, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিপীড়ন, অবিচার ও ঘৃণার কাজ হচ্ছে সভ্যতাকে আক্রমণ করা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। এখন যে গানটি গাইছি, গানটি সম্প্রতি ডিআইটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা রোজি বেলিন এবং গানটির সুর আমার নিজের করা। গানটির কম্পোজিশন করছে ফরহাদ। কি সুন্দর চেহারা যে তো, কি সুন্দর চেহারা যে তো, মনের মধ্যে শয়তানি হলো, মনের মধ্যে শয়তানি। সজনী তোরে ভালোবাসা হইল প্রেমের কুলখানি, ওলো সজনী তোরে ভালোবাসা হইল প্রেমের কুলখানি, ওলো সজনী তোরে ভালোবাসা হইল প্রেমের কুলখানি।